আমেরিকা যে আমাকে উন্মুক্ত সুযোগ দিচ্ছে, যে আমাকে কথা বলার অধিকার দিচ্ছে এবং যে আমাকে আহ্বান করছে, আসো তুমি। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমেরিকার দরজাটা খুলে যায়। বর্তমান প্রশাসন আছেন ট্রাম্প, তার আমলে এই 4th of জুলাইয়ের মিনিংটি কি পরিবর্তন হয়ে গেল কিনা? এই সিটিজেন আর স্টেটের পাওয়ারের যে ব্যালেন্সটা, সেখানে স্টেট অনেকখানি আপনার পাওয়ার আহরণ করে নিয়েছে, আপনার সিটিজেনশিপকে অনেক দুর্বল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বার্থরাইট সিটিজেনশিপের উপর রুলিং দেয়নি, কিন্তু তারা বলেছে অন্য ফেডারেল কোর্ট প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করতে পারবে। যে লোকটি শ্রম দিয়ে, ঘাম দিয়ে, তার অর্থ দিয়ে, তার ট্যাক্স দিয়ে এই দেশটা তৈরি করা হলো, এখন 30-35 বছর পরে তাকে বলা হচ্ছে ইউ আর নট ওয়ান্টেড। আমেরিকান হওয়ার অর্থটা কি আজকে? হোয়াট ডাজ ইট মিন টু বি অ্যান আমেরিকান? কি ছিল, কি আছে, আপনার কাছে শুনবো, এবং কিভাবে এটি পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, এই জুলাই 4টা আমার কাছে মনে হয় খুবই একটা দুঃখের জুলাই 4, কারণ আমরা যদি আমেরিকার ইতিহাসটা দেখি, এই যে আমেরিকান যে ইউনিয়নটা স্থাপন করা হলো, ইট ওয়াজ নেভার পারফেক্ট, কিন্তু এইটার যে অসুবিধাগুলো ছিল, এটার যে দুর্বলতাগুলো ছিল, সেটা প্রতিটা স্তরে সেটার থেকে বার হওয়ার একটা চেষ্টা ছিল। এটা যত সময় গেছে এটা তত ইনক্লুসিভ হয়েছে। আমরা জানি এই দেশের ইতিহাস, যখন একটা বড় অংশ, আপনি যদি স্লেভ পপুলেশন চিন্তা করেন, মানে ওমেনদের চিন্তা করেন, অন্য মাইনরিটি চিন্তা করেন, ফুল সিটিজেনশিপ রাইট ছিল না, সেগুলোর জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক বিপ্লবের পথ দিয়ে আসতে হয়েছে। কিন্তু যাই হয়েছে কিনা, আমরা দেখেছি যে নতুন যে সময়টা আসে, সেখানে আরো বেশি মানুষ আপনার এই সিটিজেনশিপে আপনার ইনক্লুডেড হয়, এবং যত দিন যায় আপনার রাষ্ট্রে সিটিজেনের যে অধিকার, সেটা আরো আপনার শক্ত হয়। সেটা কিছুটা দুর্বল হওয়া শুরু করেছে আমি বলবো রেগানের আমল থেকে, কিন্তু এই এখন আমরা ইভেন ট্রাম্পের প্রথম 4 বছরের শাসনামলেও আমরা যেটা দেখি নাই, এখন আমরা যেটা দেখছি যে একটা সিটিজেনশিপের বা একটা রিপাবলিকান যে একটা স্ট্রাকচার থাকে, সেই স্ট্রাকচারের একটা আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। এবং যদি খালি সিটিজেনের জায়গা থেকে দেখি, আমার কাছে যেটা মনে হয় যে এই সিটিজেন আর স্টেটের পাওয়ারের যে ব্যালেন্সটা, সেখানে স্টেট অনেকখানি আপনার পাওয়ার আহরণ করে নিয়েছে, আপনার সিটিজেনশিপকে অনেক দুর্বল করে দিয়েছে। আমরা এই বার্থরাইট সিটিজেনশিপ, আমরা সুপ্রিম কোর্টের রুলিং শুনলাম, সুপ্রিম কোর্ট বার্থরাইট সিটিজেনশিপের উপর রুলিং দেয়নি, কিন্তু তারা বলেছে অন্য ফেডারেল কোর্ট প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করতে পারবে। তার মানে কি হলো, যেটা ক্ষমতা আপনার একটা ভারসাম্য 3টা বিভাগের মধ্যে, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, যেটা কিনা আমেরিকার আপনার আমি বলবো শাসনতন্ত্রের একটা মূল একটা সোপান, সেখানে কিন্তু আমরা দেখবো যে সেই সোপানটাই এখন আবার আমি বলবো নড়ে গেছে, ভিত্তিপ্রস্তর নড়ে গেছে। এখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ আপনার লেজিসলেচার এবং জুডিশিয়ারির তুলনায় অনেক বেশি পাওয়ারফুল। এখন কোন সময় আমেরিকা এরকম সময় এসছে, যেমন সিভিল ওয়ারের সময়, এরকম যুদ্ধের সময়, কিন্তু এরকম ভাবে আপনার মানে একটা আমূল ভিত্তি নড়ে যাওয়া, এটাকে আমার একটা টেম্পোরারি মনে হচ্ছে না, এটাকে আমার অনেকটা পার্মানেন্ট মনে হচ্ছে। কাজে ওই আঙ্গিক থেকে দেখতে গেলে এটা একটা সাংঘাতিক একটা কি বলবো, মানে একটা আমার কাছে মনে হয় একটা ভয়ঙ্কর সময়, কারণ যেখানে আপনার সাধারণত আমরা দেখি যেটা ফিউচারে যত দিন যায় সিটিজেনের রাইট তত বেশি বাড়ে, এবার আমরা দেখছি তার থেকে অনেক অনেক কমবে। আপনি ইমিগ্রেশনের কোয়েশ্চেন করেছেন, বিলের কথা, এগুলো আসবে। আমি খালি উদাহরণ দিয়ে আমার কথাটা শেষ করতে চাই। এই বাজেট বিল, বিগ বিউটিফুল বিলে একটা আপনার প্রজেক্টের কথা আছে ফ্লোরিডায়, এভারগ্লেডস ন্যাশনাল পার্ক, যেটা এভারগ্লেডস খুবই সুন্দর, সেখানে একটা প্রিজন করা হবে। এবং এটা লক্ষণীয়, ফ্লোরিডার কিন্তু ফ্লোরিডার সাথে কোনো স্টেটের মানে কোনো অন্য রাষ্ট্রের কোনো বর্ডার নাই। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যালিগেটর আলকাট্রাজ। এই এভারগ্লেডস এর মধ্যে এমন একটা প্রিজন তৈরি করে আনডকুমেন্টেড মানুষকে রাখা হবে, যেখানে তারা বলছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য বেশি কোনো খরচ হবে না, কারণ এভারগ্লেডস এর চারিদিকে অনেক পানি, এটা আমাদের সুন্দরবনের মতো, এবং অনেক অ্যালিগেটর। তো এই অ্যালিগেট মানে তার পালাতে কোথাও পারবে না। এবং এটা সিরিয়াসলি এটাই বাজেট বিলের অন্তর্ভুক্ত একটা প্রজেক্ট। কাজে মানে আমার আসলে কোনো ভাষা নাই যে এটাকে মানে এটাকে ক্রিটিসাইজ করা, কি কোন কঠিন ভাষায় সমালোচনা করা যায়, আমি আসলে সেটা জানি না। তো আমার কাছে মনে হয় আমি যতদিন এই দেশে মানে আছি, মানে এরকম দুঃখজনক 4th of জুলাই আমি কোনোদিন আর দেখি। আমরাও দেখতে চাই না।
সেটি আমার মনে হয় কেউ অস্বীকার করবেন না। আপনি যেই ঘটনাটির কথা বললেন, যেই অ্যালিগেটর আলকাট্রাস, এটি আমরা সবাই দেখছি পত্রপত্রিকায় এবং শুনছি। এই ব্যাপারেও আমি আসবো ফিরত আপনার কাছে, কিন্তু হাসান ফেরদৌস আপনার কাছে আমি যাব, কিছু ব্যাপার আছে একটু ভূমিকা করার প্রয়োজন আছে। আমেরিকা সিনোনিমাস, আমরা জানি সমার্থ অনেক সময় বুঝি ফ্রিডম, expression of expression of opinions, or liberty, religious freedom, democratic values, আমরা এই সমস্ত কথা শুনে থাকি। আমেরিকান এক্সেপশনালিজম বলেও একটা কথা খুব জনপ্রিয় প্রচলিত একটি আছে, এবং আমরা এইটির ব্যাখ্যাটাও আমি একটু শুনতে চাবো আপনার কাছে। এটি একটি ব্যাপার আর একটু স্পষ্ট করে যখন আমি আপনার কাছে শুনতে চাবো যে আমেরিকান হওয়ার একটা ডেফিনেশন আছে, যেটি লিখিত না, কিন্তু এটা সবাই জানেন কম বেশি, এবং কনস্টিটিউশন অনুসারেও আপনি যদি একটু ফলো করেন আপনি বুঝে যাবেন যে মানে হোয়াট ইট মিনস টু বি অ্যান আমেরিকান। এটাও ছোট্ট করে আপনার কাছে যেমন শুনবো, তার চেয়েও বড় কথা যে শেষ অংশে আমাদের মেহনাজ মোমেন বলছিলেন যে কিভাবে এটা পরিবর্তন হয়ে কত ভয়ঙ্কর অবস্থা আসছে, ওইখানে আমি আলোচনা করব যে এই যে বর্তমান প্রশাসন আছেন ট্রাম্প, তার আমলে এই 4th of জুলাইয়ের মিনিংটি কি পরিবর্তন হয়ে গেল কিনা। আপনাদের সবাইকে 4th of জুলাইয়ের আগাম শুভেচ্ছা, অভিনন্দন। মেহনাজ আহমদ যেগুলি বললেন তার সাথে আমি একমত, কিন্তু একটু দ্বিমত পোষণ করছি। আমি অতটা ডিপ্রেস নই, আমি অতটা হতাশ নই। আমি এখনো আমেরিকাকে মনে করি মানব সভ্যতার একটা বিকন, একটা আলো। আমরা আমাদের যে 250 বছর 249 বছর আমরা কাটিয়েছি, আমরা কিন্তু চড়াই উতরাই পেরিয়েছি। আমাদের জীবনই আমরা 9/11 দেখেছি, যে 9/11-এ এই শহরে মুসলমান হওয়া ওয়াজ এ রিস্ক। দাড়ি রেখেছে বলে আমার মনে আছে এক শিখ, তাকে মুসলমান ভেবে গুলি করে মেরে ফেলা হয়েছে। টেক্সাসে আপনার যেখানে থাকেন, মসজিদে শুয়োর কেটে রক্ত ছিটিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনা ঘটেছে। আবার সেই চরম দুঃসময় আমরা কাটি উঠেছি, কেমন? ফলে সব শেষ হয়ে গেল আমি বলবো না। আমরা আমি দেখিনি, অথবা পড়েছি, আমরা ম্যাকাথিজম পড়েছি, আমরা কমিউনিস্ট হওয়ার কারণে বা বামপন্থী হওয়ার কারণে হাজার হাজার মানুষ নিগৃহীত হয়েছে। এই দেশের শ্রেষ্ঠ সন্তানরা, লেখক, শিল্পী, কবি ব্ল্যাক লিস্টেড হয়েছে। ফলে এই চড়াই উত্থায় আমরা পেরিয়েছি। আমেরিকা বলতে আমরা কি বুঝি? আমি 3টি শব্দ দিয়ে বলবো, 3টি শব্দ দিয়ে আমেরিকা আমাদের কাছে দেশের বাইরে একজন বাঙালি জিজ্ঞেস করেন, ভাই কি বোঝো তুমি আমেরিকা বলতে? 1 নম্বর অপরচুনিটি। আমেরিকা গেলে আমার জন্য দরজা খোলা, আমার জন্য দরজা খোলা, প্রথম অপরচুনিটি। 2 ফ্রিডম। আমি কালো হই, সাদা হই, আমি ছোট হই, বড় লোক হই, সবার সমান অধিকার, ফ্রিডম আছে আমার, কথা বলার অধিকার আছে আমার। আর 3 নম্বর, আমেরিকা হচ্ছে ওয়েলকাম। বিশ্বের কোনো দেশে দরজা ভাবে খুলে দেওয়া হয় না। স্ট্যাচু অফ লিবার্টি কি লেখা আছে? আমাকে তোমার দুর্বলকে, তোমার অভুক্তকে, তোমার অনাহারীকে আমাকে দাও, হাত তুলে রাখছে সে। এই হচ্ছে আমেরিকা। আমেরিকা যে আমাকে উন্মুক্ত সুযোগ দিচ্ছে, যে আমাকে কথা বলার অধিকার দিচ্ছে, এবং যে আমাকে আহ্বান করছে, আসো তুমি। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমেরিকার দরজাটা খুলে যায়। এই একটা আমাদের মিথ আমাদের মাথার মধ্যে আছে। বাস্তবতাটা কি ছিল? কিন্তু গত 20 বছর বলবো আমি, 9/11-এর পর থেকে গত 20-25 বছরে আমেরিকা ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। এবং 2016 সালে ডোনাল্ড ট্রাম্প সাহেব নির্বাচিত হওয়ার পর থেকে আমেরিকা ভয়াবহ রকম একটা সংকটে পড়েছে। প্রথম সংকটটা ইমিগ্রেশন নিয়ে। এই নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমরা ইমিগ্রেশন একটা ইস্যু বটে, আমরা সবাই ইমিগ্রেন্ট, ফলে আমাদের যে ব্যাপারে আগ্রহ আছে ব্যাপারটা বোঝার। আমরা কি আমার দরজা খোলা রাখতে পারি? সবাই এসে ঢুকবে? এটা কি রিয়েলিস্টিক? এটা কি পসিবল? এটা কি উচিত কিনা? এবং এই একটা ইস্যুকে ব্যবহার করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাহেব ক্ষমতায় এসে, শুধু ডোনাল্ড ট্রাম্প সাহেব নয়, সারা বিশ্ব জুড়ে এই ইমিগ্রেশন ইস্যুটাকে ধরে কি দেখতে পাচ্ছি আমরা ডানপন্থীদের, রাইটার্সের উত্থান। জার্মানিতে, নেদারল্যান্ডসে, ইউকেতে, বেলজিয়ামে, পোল্যান্ডে, পোল্যান্ডে কোনো বিদেশি কার্যতে নেই,
সেখানেও দেখতে পাচ্ছি আমরা এই ইমিগ্রেন্ট ইস্যু ধরে রাইট ইজের উত্থান। ফলে আমাদের সুযোগটা কমে আসছে এই দেশে। আমি আগে বললাম যে সবাইকে দরজা খুলে দেবো, আমি দরজা খুলবো না আমি, কিন্তু যে লোকটা এই দেশে 20 বছর 25-30 বছর ধরে আছে, ছেলে মেয়ে বড় করে, ছেলে মেয়ে রেখে আমেরিকান সিটিজেন, ট্যাক্স পে করছে, সে এখন কোথায় যাবে? তাকে এখন কান ধরে ওই আলক্যাট্রাজে আটকে রেখে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে লোকটি শ্রম দিয়ে, ঘাম দিয়ে, তার অর্থ দিয়ে, তার ট্যাক্স দিয়ে এই দেশটা তৈরি করা হলো, এখন 30-35 বছর পরে তাকে বলা হচ্ছে ইউ আর নট ওয়ান্টেড। দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য অপরচুনিটি গেম। ফ্রিডম। দেশে অধিকাংশ সম্পদের মালিক মাত্র 1% লোক। এই যে পরে কথা বলবো আমরা বাজেট বিল নিয়ে, যে বাজেট বিল অলমোস্ট $1 ট্রিলিয়ন ট্যাক্স ব্রেক দেওয়া হবে কাদেরকে? ওই 1%দের জন্য। আমাদের জন্য আছে, আমাদের জন্য টিপসের উপরে ট্যাক্স বসানো হবে না, ওইটা আপনার জন্য। তার মানে একটু পরিষ্কার করা দরকার। আমি খুব ভালো মতো পড়েছি গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত, সেটিরও একটি লিমিট আছে, একটা লিমিটের পরে আপনার ট্যাক্স বসানো হবে ওই টিপসের উপর, সেটি কিন্তু তারা বলছেন না। বলুন। আমার তো ধরা যাক আমার জন্য একটু হলো, আমরা রেগানোর আমলে বলতাম সাপ্লাই সাইড ইকোনমি, গ্লাস ভরে গেছে, গ্লাস ভরার পরে চুইয়ে পড়ছে, রাইট। আপনি সেই চুইয়ে পড়া মানুষ, ওই চুইয়ে পড়া থেকে আপনি ঠিক চেটে চেটে খাবেন। গ্লাসটা ভরা কার জন্য? ওই 1%-এর জন্য। ফলে এই আমেরিকার সকল সুযোগ যারা গরিব, যারা দুর্বল, যারা অভাবী, যারা বহিরাগত, তাদের জন্য দরজাটা ক্রমশ বন্ধ হয়ে আসে। কিন্তু যেটা জরুরি কথা, আমি মেহনাজ আমার সঙ্গে একটু ডিফার করে বলছি, আমি যখনই দরজা বন্ধ হয়েছে এদেশে মানুষ প্রতিবাদ করেছে। কারণ মানুষ কিন্তু 70 বছর আগে ভোট দিতে পারতো না, কি করে ভোট দিতে পারলো? তারা প্রতিবাদ করেছে, জড়ো হয়েছে একসাথে। তাদের সঙ্গে হাত মিলেছে কে? সাদা মানুষেরা, মেয়েরা। 100 বছর আগে মেয়েরা ভোট দিতে পারতো না, ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ ছিল না মেয়েদের। কি করে হলো? সংগ্রাম থেকে। এই আজকে মাহমুদ খলিল বেরিয়ে এসছে, তাকে আটক করা হয়েছিল, হি ইজ নো লঙ্গার ইন জেল, হি হ্যাজ বিন রিলিজড। হতে পারে তাকে নিয়ে আবার জেলে ভরানো হবে, কিন্তু ফাইটটা করেছে কে? আমি ছোট একটা এক্সাম্পল দিই। আমি থাকি নিউ ইয়র্কে, বাফালোতে, নিউ ইয়র্ক থেকে কয়েক ঘন্টা দূরে বাফালোতে একটি মেক্সিকান মহিলাকে এবং তার ছেলে মেয়েদেরকে বহিষ্কার করবার জন্য ধরে নিয়ে গেল টেক্সাসে নিয়ে যাওয়া হলো। কেমন? তার প্রতিবাদে পুরো শহরটা, সেই শহর থেকে তোলা হয়েছে মেয়েটিকে, তার স্কুল, তার চার্চ, তার প্রতিটি ইনস্টিটিউশন, সরকারি কর্মচারী পর্যন্ত রাস্তায় নেমে এসছে। And that woman and with her children were returned. তার মানে প্রতিবাদ কাজ করে। যে আমরা গলার উপর, আপনি বলেন আমরা কি করতে পারি, আপনি কি করতে পারেন? Raise your voice. First of all, become visible. Don't remain invisible. Become visible and then raise your voice. The best example কি জানেন? এটা কাজ করে আমাদের জোহরান মামদানি, এই নিয়ে পরে কথা বলছি আমরা। But that protests work. That solidarity works. That joining hands works. Best example হচ্ছে জোহরান মামদানি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।